আপনাদের মধ্যে যে ভয় ভীতি বা যেগুলো জানার বিষয় ছিল ভাইয়ে আমি তো বললাম, এবার আমাদের যে অফিসার আছেন ওনাদের কাছ থেকেও আপনারা শুনে নিন। যদি আপনাদের কোনো জানার বা জিজ্ঞাসা থাকে ওনার বলার পরে যে করবেন, ওনার টোটালটা ক্লিয়ার করে দিয়ে যাবে আপনাদের। আপনাদের বলে দিই যে এই যে আমাদের এনিউমারেশন ফর্ম অর্থাৎ গণনার ফর্মটা আপনাদের বাড়ি বাড়ি দেওয়া হয়েছে, প্রত্যেক নির্বাচক পিছু 2টো করে। যেমন আপনাদের ভোটার কার্ডের নাম আছে তেমন অনুসারে ফর্মগুলোকে দেওয়া হয়েছে। তো একটা ফর্ম আমি হাতে নিয়ে বোঝাই, আপনাদের বুঝতে খুব সুবিধা হবে, সুন্দর হবে। এই দেখুন, এই একটি ফর্ম আছে আপনার কাছে, যার ভোটার কার্ড আছে দেখে নিন, একটু দেখে নিন, একটু শুনে নিন। আচ্ছা একটু শুনে নিন, একবার শুনে নিন। একবার রিকোয়েস্ট করছি, ফর্মটা ফিল আপ বাদ দিয়ে জাস্ট আমি বেশিক্ষণ সময় নেব না, শুধু 3 মিনিট সময় নেব। ফর্মটা ফিল আপ বাদ দিয়ে একবার জাস্ট শুনে নিন, আপনাদের সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে। আপনারা নিজেরাই যখন ফর্ম ফিল আপ করতে পারবেন, যারা এখানে শিক্ষিত আছেন, আপনাদের ছেলে মেয়ে যারা শিক্ষিত আছে তারাই ফর্মটা ফিল আপ করে দেবে। কারণ তারা যারা আজকে 6, 7, 8, 9, 10-এ পড়ছে, তারা যে সমস্ত বড় বড় প্রশ্নের উত্তর লিখছে, তাদের কাছে এই সামান্য লেখাটা লিখতে কোনো ব্যাপারই হবে না। জাস্ট একটু ধৈর্য নিয়ে 2 মিনিটের বেশি সময় আমি নেব না, শুনে নিন খালি। যাদেরই কিনা ভোটার কার্ড আছে তাদেরই ভোটারের পুরো ডিটেলসটা অর্থাৎ পুরো বর্ণনাটা এখানে চলে এসছে। যেমন নির্বাচকের নাম দেওয়া আছে, এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার দেওয়া আছে, কোন ঠিকানা দেওয়া আছে, তারপর আপনার 2025-এর যে ইলেকটোরাল রোল আছে অর্থাৎ ভোটার তালিকা আছে, সেখানে কত নম্বরে আপনার নাম আছে সেটা দেওয়া আছে, কোন স্কুলে আপনারা ভোট দেন সেটা দেওয়া আছে। যেমন লেখা আছে 205 NR একটি স্কুল, বিধানসভা, এটা খণ্ডঘোষ বিধানসভা এখন পশ্চিমবঙ্গে। তারপর ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটাও আপনার এখানে দেওয়া আছে। এইবার এখানে বলা আছে সাম্প্রতিক ফটো একটা সাঁটুন। এইবার ফটোটা অনেক জায়গায় প্রশ্ন করছেন, ফটো দেবো কি দেবো না। এইটা একটা ভালো করে জিনিস জেনে রাখুন। এইখানে এই যে আমি যদি এটাকে এরকমভাবে বাদ দিয়ে দিই 2002 যে জায়গাটা, তাহলে উপরে যে পোর্শনটা পড়ে থাকে এই পোর্শনটা হচ্ছে পুরোটাই কিন্তু ভোটারের তথ্যটা নেওয়ার জন্য। আজ পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আগে আমাদের যে যত ভোটার আছেন ওনারাই তো ভোটার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকেই তো ভোটার কার্ডটা বেরোয়, কিন্তু ওনাদের কাছে শুধুমাত্র ভোটারের নাম, তার পিতা অথবা অভিভাবকের নাম এবং কোন স্কুলে তিনি ভোট দেন সেইটুকু ছাড়া আর কোনো তথ্য থাকতো না। আজকে বর্তমানে একটা এনিউমারেশন ফর্ম বা গণনার ফর্ম ওনারা তৈরি করেছেন, যেখানে ওনারা চাইছেন প্রত্যেক ভোটারের সম্পর্কে একটা মিনিমাম তথ্য যেমন জানার দরকার সেইটা শুনছেন না, আপনি শুনুন, একটু শুনে নিন না। সেই ফর্মটা কি কি তথ্য আছে সেই তথ্যটা জেনে নিচ্ছে এবং এই তথ্যটা এখানে ভরা হচ্ছে। এবং এই তথ্যটা কিন্তু হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেটা সার্ভার থাকে, যেমন করে যেমন টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আপনারা ফোন পে টাকা দেন নেটের মাধ্যমে, নেটেতে পুরোটা ওদের কাছে জমে যাচ্ছে। এর ফলে কি হবে, আপনাদের পরিবারের যে কেউ যখন নতুন করে 18 বছর বয়স হবে, তারা যখন ফর্মটা ফিল আপ করবে 18 বছর বয়স হলে ভোটার কার্ড হওয়ার জন্য, তখন তার কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। কারণ হচ্ছে পুরো তথ্যটা এখানে থেকে যাবে। যখনই কোনো সে ফর্ম ফিল আপ করবে তাকে এক্সট্রা করে লিখলেও যখন ওটাকে ডিজিটাইজ করা হবে অর্থাৎ অনলাইনে তোলা হবে, অটোমেটিক্যালি এই তথ্যগুলো নিয়ে নেবে। সেই জন্য আপনারা উপরে পার্টটা ফিল আপ করবেন। এই জন্য কী কী দেওয়া আছে এখানে, জন্ম তারিখ দেওয়া আছে, যদি আপনার ভোটার কার্ডে জন্ম তারিখ থাকে তাহলে দেবেন, যাদের ক্ষেত্রে নেই সমস্যা হওয়ার কিছু নেই। যারা স্কুলে পড়ছেন তারা অ্যাডমিট কার্ডে থাকে বয়স দেবেন, যারা স্কুল সার্টিফিকেট আছে স্কুলে দেবেন, যার বয়স হয়ে গেছে কিন্তু নেই, কিন্তু আধার কার্ডে দেখবেন তার ডেট অফ বার্থটা দেওয়া আছে, সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আধার নাম্বার ঐচ্ছিক দেওয়া আছে, কিন্তু যদি আপনি দেন তাহলে আপনার ইনফরমেশনটা ইসিআইয়ের কাছে স্টোর রইল, আপনারই সুবিধা হবে পরে। মোবাইল নাম্বার ব্যাপারটা বলি, একটা পরিবারের একটা মোবাইল নাম্বার দিলেই হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। আর যদি মোবাইল নাম্বার অ্যাকাউন্টই না থাকে দেবেন না, কিন্তু যদি মোবাইল নাম্বারটা দেন, যদি ধরুন ভবিষ্যতে কোনো সমস্যা হলো, যদি আপনার ফর্মটা ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে আপনাকে হিয়ারিং বা শুনানির জন্য হয়তো ইআরও স্যার ডাকতে পারেন। তাহলে আপনাকে ফোন করে, ব্যক্তিগতভাবে ফোন করে বা বিএলও থ্রু দিয়ে যখন ডাকা হবে আপনি খুব সহজেই আসতে পারবেন, নাহলে আপনাকে খোঁজার জন্য আবার একটা লোক পাঠাতে হবে। তারপরে কি আছে, পিতার অথবা অভিভাবকের নাম। সব জায়গাতেই সমস্যাটা দেখা দিচ্ছে যে আমি একজন বিবাহিত মহিলা যদি হই তাহলে আমার ভোটার কার্ডে স্বামীর নাম থাকে, অভিভাবক হিসেবে আমরা স্বামীকেই বুঝি। তাহলে ওরা সন্দেহ করছেন যে যদি আমরা এখানে পিতার নাম না দিয়ে, স্বামীর নাম না দিয়ে যদি পিতার নামটা দিই, তাহলে বুঝি নতুন একটা ভোটার কার্ড বেরোবে, সেখানে পিতার নাম চলে আসবে বিবাহিত মহিলার। এরকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা শুধুমাত্র তথ্যটা তোলার জন্য হচ্ছে। সুতরাং যার পিতা বেঁচে আছেন বা যার পিতা মারা গেছেন
তা নিয়ে কোনো সমস্যা নেই, শুধু পিতার নামটা এখানে দেবেন। যদি পিতা বেঁচে থাকেন তাহলে পিতার ভোটার কার্ডটা বেঁচে আছে, সে ভোটার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মায়ের ক্ষেত্রেও তাই, যদি কোনো বয়স্ক ভোটার হন, তার যদি মা আরও বয়স্ক হন, তিনি যদি বেঁচে থাকেন বা মারা যান তবুও নামটা লিখবেন। যদি ওনার ভোটার কার্ড থাকে ভোটার কার্ডটা দেবেন, নাহলে দেবেন না। বিবাহিত মহিলার ক্ষেত্রে বলছি, শুনুন ভালো করে শুনে নিন, আপনি শুনে নিন, শোনাটা তো জরুরি, শুনে নিলে আপনার সমস্যা হবে না। এইবার যদি বিবাহিত মহিলা, তার স্বামী থাকবে, স্বামী মারা গিয়ে থাকলে তাহলে ভোটার কার্ডে এখানে নাম থাকবে না, কিন্তু তার স্বামীর নাম থাকবে, স্বামীর নামটা তুলে দেবেন। আর যদি কোনো ছাত্রছাত্রী হয় বা কোনো 18 বছরের উপরে কোনো ছেলে পুলে হয় বা 22-23 বছরের, তাহলেও তার সব ইনফরমেশনই থাকবে। যদি কারোর বিবাহ না হয়ে থাকে, পুরুষের ক্ষেত্রে স্ত্রীর অর্থাৎ স্বামীর স্ত্রীর নামটা দেওয়া দরকার পড়বে না। আবার কোনো যদি মহিলা হয় যা কিনা 20-22 বছর বয়স, এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা পূরণ করবো না, ফাঁকা রেখে দিলাম, হয়ে গেল, মিটে গেল। তাহলে এই পোর্শনে যা যা আমি দিচ্ছি, ফটো বলুন, যা তথ্য বলছি, এর জন্য আমার ভোটার কার্ডের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখও বদলাবে না, ফটোটাও বদলাবে না, যা থাকবে সব একই থাকবে। এইটা হলো মূল ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, এইবার 2002-এর ভোটার তালিকাটা আছে, সেটা আপনাদের বিএলওর কাছে এখানে আছে। সেইখানে যদি নিজের নামটা থাকে তাহলে যেমনভাবে আছে আমি তেমন দেবো। ধরুন একটা 2002-এর তালিকা আমি দেখাচ্ছি, হ্যাঁ, এই ফর্মটা ফিল আপ করছে, কত নম্বরে আছে বলো? এর নাম হচ্ছে বিভূতি, ওনার নাম হচ্ছে অজিত পণ্ডিত। অজিত পণ্ডিতের নাম আছে 17-তে। তাহলে কি করব আমি? অজিত পণ্ডিতের নাম 17-তে আছে, আমরা কি করব? খুব সোজা, নির্বাচকের নাম আছে অজিত পণ্ডিত, এখানে 17 নম্বরের নাম দেওয়া আছে অজিত পণ্ডিত, এই নির্বাচকের নাম আমি এখানে লিখে দিলাম। তারপর দেওয়া আছে এপিক নাম্বার যদি থাকে, এই দেখুন অজিত পণ্ডিতের এপিক নাম্বার দেওয়া আছে, মানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দিলাম। এবার যদি আমি ধরুন রঞ্জন পণ্ডিতের ফর্মটা ফিল আপ করতাম, তাহলে দেখুন ভোটার কার্ডটা দেওয়া নেই, তাহলে আমার এখানে দেওয়া দরকার পড়বে না, তার জন্য কোনো সমস্যা নেই, নামটা এখানে আছে। 2 নম্বর আত্মীয়ের নাম, এই দেখুন অজিত পণ্ডিতের পাশে কি লেখা আছে? বিভূতি পণ্ডিত, সম্পর্কিত ব্যক্তির নাম, মানে হচ্ছে আত্মীয়, সম্পর্ক থেকে আত্মীয় বোঝায়। তাহলে এইখানে লিখে দিলাম বিভূতি পণ্ডিত। এখানে সম্পর্কটা পরিষ্কারভাবে লেখা আছে 17 নম্বরে। পিতাটা বসিয়ে দিলাম, বা এখানে ফাদার ইংলিশ লিখেছে, খুব ভালো। এবার জেলাটা আমি কী করবো? বর্ধমান লিখবো। কেন পূর্ব বর্ধমান লিখতে বারণ করছি? কারণ পূর্ব বর্ধমান লিখবো না, কারণ সেই সময় 2017 সালের এপ্রিল মাসে আমার বর্ধমান জেলা ভাগ হয়ে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান হয়েছিল। এবার এই ভোটার লিস্টটা হচ্ছে 2002 সালে, তখন বর্ধমান অবিভক্ত জেলা ছিল, তাই বর্ধমান লিখে দিলাম। এই রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ লিখে দিলাম। বিধানসভা ক্ষেত্রের নাম পরিষ্কার দেওয়া আছে, খণ্ডঘোষ ব্র্যাকেটে তপশিলি জাতি, এইটুকু লিখে দিলাম। বিধানসভা ক্ষেত্রের নম্বর 272, এটাকে আমি বলছি 272 বলে ইংলিশে করুন, কারণ যখন ডিজিটাইজ করবেন সেখানে বাংলাতেও করা যাচ্ছে, বিএলও ইংলিশেও করা যাচ্ছে, কিন্তু ইংলিশে করা গেলে সুবিধা হবে তার ক্ষেত্রে, কারণ বাংলাটা অনেকে টাইপে অভ্যস্ত না। কিন্তু যদি বাংলায় করে ফেলেন সমস্যা কিছু নেই, তবে আপনাদের এই সুবিধার জন্য বলছি, বিএলওর সুবিধার জন্য এটাকে ইংলিশে করে দেবেন, কারণ এখানে যারা ফর্মটা ফিল আপ করেছেন সেই ইংলিশে এইটুকু লেখা তারা পারেন। তারপর হচ্ছে অংশ নাম্বার, এখানে দেওয়া আছে 84 বসিয়ে দেওয়া হলো। ক্রমিক সংখ্যা এখানে দেওয়া আছে 17, অজিত পণ্ডিতের এখানে 17 এখানে বসিয়ে দিলাম, ওনারটা হয়ে গেল। এবার অজিত পণ্ডিতের ছেলে যদি ফর্মটা ফিল আপ করে, অজিত পণ্ডিতের মানে তার ছেলের নামটা হয়তো 2002 নেই, কিন্তু অজিত পণ্ডিত বাবা হিসেবে নামটা আছে, তখন অজিত পণ্ডিতের ছেলের নাম কি? বাবলু পণ্ডিত। বাবলু পণ্ডিতের নাম এখানে আছে কি? হ্যাঁ, এখানে লিস্টে আছে। আচ্ছা, বাবলু পণ্ডিতের নামটা এই 2002 লিস্টে নেই, তাহলে বাবলু পণ্ডিতের নাম যখন ফিল আপ করবো তখন কী করবো? বাবলু পণ্ডিতের ডেট অফ বার্থটা দিয়ে দেবো, আধার কার্ডটা দিয়ে দেবো, ওই বাড়ির একটা ফোন নাম্বারই দেবো। বাবলু পণ্ডিতের শুনে নিন না, বাবলু পণ্ডিতের পিতার নাম কি হচ্ছে? অজিত পণ্ডিত বসিয়ে দিলাম, অজিত পণ্ডিত বেঁচে আছেন, ওনার ভোটার কার্ডটা বসিয়ে দিলাম নাম্বারটা। অজিত পণ্ডিতের স্ত্রীর নাম কি আছে? নমিতা পণ্ডিতের নাম এখানে বসিয়ে দিলাম, মায়ের ভোটার কার্ডটা এখানে দিয়ে দিলাম। অজিত পণ্ডিত বিবাহিত, তাহলে অজিত পণ্ডিতের স্ত্রীর নাম কি? নমিতা। অজিত পণ্ডিত, সরি, ওই আপনার বাবলু পণ্ডিতের স্ত্রী আছে, মিতালি পণ্ডিতের নাম বসিয়ে দিলাম, মিতালি পণ্ডিতের ভোটার কার্ড দিয়ে দিলাম, হয়ে গেল, সমস্যা মিটে গেল। এইবার যেহেতু বাবলু পণ্ডিতের নিজের নামটা 2002 নেই, তাহলে আমি এইদিকে ফিল আপ করবো না, এইদিকে পূরণ করবো না, কোন দিকে পূরণ করবো? আমি এইদিকে পূরণ করবো। কিরমভাবে পূরণ করবো? পরিষ্কার লিখবো, নির্বাচকের এখানে লেখা আছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইয়ের তালিকা দেওয়া আছে। তাহলে আমি এটা অজিত পণ্ডিতের নয়, বাবলু পণ্ডিত ফিল আপ করছি। তাহলে আমি কী করবো? এইখানে লিখবো অজিত পণ্ডিত, বাবার নামটা লিখবো অজিত পণ্ডিত, ভোটার কার্ডটা দেওয়া আছে বসিয়ে দিলাম, W39 করে বসিয়ে দিলাম। তার আত্মীয়ের নাম এখানে বিভূতি পণ্ডিত আছে, সেটা বসিয়ে দিলাম। সম্পর্কটা বাবাই লিখবো, কোনো সমস্যা নেই, কেন সমস্যা নেই পরে বোঝাচ্ছি। তারপর হচ্ছে জেলা হচ্ছে বর্ধমান, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এখানে যেমন যেমন দেওয়া আছে। বিধানসভা ক্ষেত্রের নাম
খণ্ডঘোষ তপশিলি জাতি, বিধানসভা ক্ষেত্র নম্বর 272, শুনে নিন, অংশ নাম্বার 84, আর ক্রমিক সংখ্যাটা হচ্ছে 17। হয়ে গেল। এবার দেখুন অনেকে সন্দেহ হচ্ছে, এবার যদি মা দিয়ে ফিল আপ করতাম, ধরুন নমিতা পণ্ডিত ফিল আপ করতাম, তাহলে নমিতা পণ্ডিত, বাবার নাম অজিত পণ্ডিত, এখানে সম্পর্ক স্বামী হয়ে যাচ্ছে। এ বলছি আমি করছি বাবলু পণ্ডিত, এখানে সম্পর্ক স্বামী কী করে হবে? সমস্যার কিছু নেই। আমি যখন বাবলু পণ্ডিতের ফর্মটা ফিল আপ করছি, তখন এখানে তো বাবার নাম অজিত পণ্ডিত থাকছে, বা এখানে মায়ের নাম নমিতা পণ্ডিত থাকছে, তাহলে এখানে কার নাম লিখছে? নমিতা পণ্ডিত। নমিতা পণ্ডিত এখানে লিখে দিচ্ছে মা, তাহলে মা দিয়ে ফিল আপ হয়ে গেল। ফলে এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছুই নেই। এবার ধরুন যারা ফর্মটা ফিল আপ করতে বা লিখতে একটু সমস্যা আছে, ভাবছেন হয়তো ফর্মটা দিয়ে গেছে কোনো কারণে ভুল হয়ে গেল, ভুল হতে পারে, তাহলে সেক্ষেত্রে এখানে এই দেখুন আমাদের এখানে সুপারভাইজার যিনি আছেন, তিনি এই যে আমার একটি মেয়ে স্কুলে পড়ে, তাকে বুঝিয়ে দিয়েছেন, কত সুন্দর ফর্মটা ফিল আপ করে দিচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হবে এখন একটাই, যে আমাদের কাছে যে এনুমারেশন ফর্মটা দিয়েছে, সেই এনুমারেশন ফর্মটাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিল আপ করে দিয়ে যত তাড়াতাড়ি আপনারা বিএলওর হাতে তুলে দেবেন, বিএলও তত তাড়াতাড়ি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারে সার্ভারে সেটা তুলে দেবে, ডিজিটালাইজ করে দেবে। ফলে আপনার নাম সকলের আগে ঢুকে যাবে, আপনাদের মাথা ব্যথা রইল না। এইটাই হচ্ছে মূল ব্যাপার। এবার আপনারা জেনে গেলেন, আপনার এই মেয়ে, আপনাদের এই ছাত্রী, এরা সব জেনে গেল। এরা কি করবে? এই আজকে শনি রবিবার ছুটির দিন হচ্ছে, বা যে সমস্ত বাড়িতে গিয়ে তারা ফর্মটা ফিল আপ করে দিতেই পারে। এই ভলান্টিয়ার মানে স্বেচ্ছাশ্রম যদি দিয়ে ফর্মটা ফিল আপ করে দেয়, বাড়ির সকলের সুবিধা হয়ে গেল। শুনুন না, বলুন এটা পরে বলি। তো এতে দেখা গেল কি, আপনাদের সকলের সুবিধা, সকলে মিলে আপনারা জেনে গেলেন, কারোর কোনো সমস্যাই রইল না। তো এইটুকুই আমার আবেদন, আপনারা চিন্তা ভাবনা না করবেন, চিন্তা ভাবনা করবেন না, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। সোশ্যাল মিডিয়া বলুন, ইউটিউব বলুন, যে যেখানে যেমন বোঝাচ্ছে সেই সমস্ত কানে দেওয়ার কোনো ব্যাপার নেই। আমরা ইলেকশন কমিশনের তরফ থেকে আমাদের যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে, আমরা পরিষ্কার হয়ে বুঝিয়ে দিলাম। এই বোঝানোর পরে কোনো সমস্যা থাকবে না। তাই ফর্মটা নিজের তাড়াতাড়ি ফিল আপ করুন। নিজে না পারলে আমাদের ছেলেপুলে মেয়ে যারা ফিল আপ করে দিচ্ছে, আর বিএলও যে হেল্প করছে, তাদের সহযোগিতা ফিল আপ করে নিন এবং খুব তাড়াতাড়ি ফর্মটাকে বিএলওর হাতে তুলে দিন। এবং বাকিদেরকেও জানান, তারা যেন তাদের ফর্মটা খুব তাড়াতাড়ি ফিল আপ করে আগামী 2 দিনের মধ্যে জমা দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।